স্বাগত জানাচ্ছি বিশ্ব সংলাপে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন নিউজ 24। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, সমৃদ্ধি, উন্নয়ন এসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি। বিশেষ করে দেশে এবং বিদেশে ব্যবসা বাণিজ্যের নতুন প্রবণতা, নতুন ঝোঁক বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং কীভাবে উদ্যোক্তারা সহযোগিতা পেতে পারেন এবং ব্যবসা বাণিজ্য বাড়ার জন্য কী করা যেতে পারে সেসব বিষয় নিয়ে অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় সবার জন্য ব্যাংকিং। শুধু ব্যবসায়ী নয়, শুধু নতুন উদ্যোক্তা নয়, সাধারণ মানুষও কীভাবে ব্যাংকিং সেবা পেতে পারে এর সব কিছুই আজ আমরা জানবো। আমাদের আমন্ত্রিত অতিথি আছেন দুজন। একদম ডানে আমার সঙ্গে রয়েছেন জনাব ইশতিয়াক আহমেদ চৌধুরী, তিনি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ট্রাস্ট ব্যাংক। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার কাছে রয়েছেন জনাব খন্দকার ফজলে রশিদ, তিনি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রিমিয়ার ব্যাংক। আমি প্রথমে আপনার কাছে প্রশ্ন নিয়ে যাচ্ছি যে প্রযুক্তির ব্যবহার হচ্ছে ব্যাংকে, এটিএম বুথ হচ্ছে, মোবাইল ব্যাংকিং হচ্ছে, বিকাশ হয়েছে, নানানভাবে গ্রামেও গেছে ব্যাংক, কিন্তু সত্যি সত্যি কি ব্যাংকের পুরো সেবা নিয়ে আমাদের দেশে ব্যাংকগুলো গ্রামের সব মানুষের কাছে যেতে পেরেছে? ধন্যবাদ আপনাকে। ব্যাংকিং সেবা একটা বিরাট একটা পরিধি নিয়ে আমরা কাজ করি। ব্যাংকিং সেবা অন্যতম নতুন যে আমরা যেটা অ্যাড করছি সেটা হলো প্রযুক্তিগত বা সুবিধা পৌঁছে দেওয়া। প্রযুক্তির বিভিন্ন ধরন আছে। প্রযুক্তি দিন দিন আজকে যেটা প্রযুক্তি খুব মডার্ন এবং লেটেস্ট, এটা কালকে বা এক মাস বা 2 মাস বা 1 বছর পরে এটা আউটডেটেড হয়ে যাচ্ছে। প্রযুক্তির উন্নতি শেষ যেমন নেই, ব্যাংকিং সেবাও ঠিক সেভাবে। আজকে যেটা কোনো এক সময় ব্যাংকিং টাকা জমা দেওয়া, দ্যাট ওয়াজ দ্য মেইন অবজেক্টিভ। এখন কিন্তু টাকা জমা দেওয়া ব্যাংকের যেতে হয় না, আপনি বাসায় বসে টাকা জমা দিতে পারেন, ফান্ড ট্রান্সফার করতে পারেন, অনলাইনে করতে পারেন, বিভিন্ন রকম। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যারা খুব সাধারণ ইনক্লুশন অফ দ্য এন্টায়ার সোসাইটি, যারা একদম গ্রামের দিকে যারা, তাদের কী করে ইনক্লুড করা যায় ওটা খুব ইম্পর্ট্যান্ট। এদিক দিয়ে আমাদের যে স্মার্ট কার্ড আছে, আমার মনে হয় আর যারা দায়িত্ব আছেন, এই স্মার্ট কার্ড কিন্তু একটা খুব ভেরি ইন্টারেস্টিং ফিচার আছে, অনেক কিছু অ্যাড করা যায় এতে। ইএমভির বা চিপস যেহেতু দেওয়া আছে, তারা এই কার্ডটা ইউজ করে দে ক্যান গেট লট অফ ফেসিলিটি অ্যান্ড বেনিফিটস। এই কার্ডটা যদি ইউজ করা যায়, ধরেন আমি এখন জানি ভারতে চা খেতে যাবেন, আপনি ইভেন ইউ ক্যান ইউজ ইউর কার্ড, ওদের পজ মেশিন, ইউ ক্যান ইউজ দিস এনিথিং, এনি পেমেন্ট আপনার। ভারতে দেখেছেন কদিন আগে থেকে বিরাট গণ্ডগোল চলছে, 1,000 টাকা 500 টাকা নোট ব্যান করে দেওয়া হয়েছে। তাদের ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে মার্কেট থেকে কিন্তু ক্যাশ ব্যবহার উঠিয়ে দিয়ে কার্ড ব্যবহারকে প্রচলন করা, যার জন্য তারা কিন্তু এটা প্রচণ্ড চাপের মধ্যে থাকলেও ওরা কিন্তু চেষ্টা করছে কার্ডের প্রচলন কীভাবে বাড়িয়ে দেওয়া যায়। কার্ড ক্যারি করা ইজি, ক্যাশ ক্যারি করা ইজ কোয়াইট ডিফিকাল্ট, এবং এর কোনো হদিশ থাকে না ক্যাশ কোথায় ইউজ করছে, বরং কার্ডে ইউজ করলে প্রতিটি ট্রানজ্যাকশনের একটা হিসাব থাকে। সুতরাং যেটা ইন্ডিয়াতে যেটা হচ্ছে, আমরাও এখানে কিন্তু আমরা পিছিয়ে নেই, আমরা অনেক দূর এগিয়ে গেছি। আমাদের 10 টাকা যারা অ্যাকাউন্ট খুলছে এরাও কিন্তু কার্ড পেতে পারে, ডেবিট কার্ড পেতে পারে, যে কোনো কার্ড পেতে পারে। এই কার্ডটাকে ইভেন আমাদের স্মার্ট কার্ড যেটা করা হচ্ছে, ন্যাশনাল আইডি, এটাকে যদি ট্যাগ করে দেওয়া যেতে পারে, এটা বিরাট রিভলিউশন আসতে পারে গোটা দেশ জুড়ে। জি, আমি একটু জনাব ইশতিয়াক আহমেদ চৌধুরী আপনার কাছে জানতে চাই, আমাদের এখানে ই কমার্স বিকশিত হচ্ছে, ডেভেলপ হচ্ছে, অনলাইনে কেনাকাটা ইত্যাদি ইত্যাদি। আবার যদি এর সঙ্গে অনলাইন ব্যাংকিং সিস্টেমকে জুড়ে দেওয়া যায়, যদি লেনদেনটা অনলাইনে করা সম্ভব হয়, তাহলে দুটো মিলে ব্যবসার একটা নতুন দিক খুলতেই পারে না, কি বলেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তো আমি আমার বক্তব্যের প্রথমে আমি ডিসেম্বর মাস, বিজয়ের মাস, আমি মহান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। তো ব্যাংকিং সেবা যেটা আমরা বর্তমানে দিচ্ছি, আপনারা খেয়াল করবেন আমাদের কিন্তু বর্তমানে আমরা অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে আমরা যাচ্ছি, এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে যাওয়ার পথে এই আইটি সেক্টরটা ডেভেলপ হচ্ছে, কার্ড বেস, প্লাস্টিক কার্ডের ব্যবহার বাড়তেছে, যেটা আমাদের ফজলে রশিদ সাহেব বললেন। তো আমরা চেষ্টা করতেছি যে ই কমার্স এবং ইন্টারনেট ব্যাংকিং, যেটা আপনি জানতে চাচ্ছেন, ইন্টারনেট ব্যাংকিংও বাংলাদেশে চালু হয়ে গেছে। আমাদের বিভিন্ন ব্যাংক, আমরা কিন্তু বাসায় বসে আমাদের নিজস্ব অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করতে পারি লিমিটেড ওয়েতে, যেহেতু আইটিতে অনেক সিকিউরিটি প্রবলেম আছে, অনেক কিছু আমার চিন্তা করতে হয়, যার জন্য এটা লিমিটেড ওয়েতে ইন্টারনেট ব্যাংকিং হচ্ছে বর্তমানে। এবং আরেকটা জিনিস কিন্তু আমরা বিশ্বাস করি, যেটা যে আপনি যেটা বললেন যে আমাদের গ্রাসরুট লেভেলে ব্যাংকিং সেবা ছড়িয়ে দেওয়া। আপনি যদি খেয়াল করেন বাংলাদেশে কিন্তু এই মুহূর্তেও 45% লোক ব্যাংকিং সেবার বাইরে।
আমরা চেষ্টা করতেছি এদেরকে ব্যাংকিং সেবার মধ্যে নিয়ে আসা। তো এই যে এতে গিয়ে আমাদের অনেক হার্ডেলস আছে, কিন্তু আমরা ইচ্ছা করলেই কিন্তু পারবো না। আমাদের সেই ব্যাংকিংয়ের সেই সেবাটা নিয়ে যাওয়ার মতো আমাদের সেই প্রযুক্তিগত যে পরিষেবা দেওয়ার যে জিনিসটা আছে সেটা আমরা পারতেছি না এই মুহূর্তে। আমরা ব্রাঞ্চ ব্যাংকিং নিয়ে আমরা সাধারণত আমরা উই আর অ্যাকাস্টম। তো এইটাকে ছাড়িয়ে আমরা এখন ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, তারপর আমরা এই যে এজেন্ট ব্যাংকিংয়ে বিভিন্ন ব্যাংক গেছে, এজেন্টের মাধ্যমে ব্যাংকিং সেবাটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। তো এই ব্যাপারে আমরা কাজ করতেছি। তো ইনশাল্লাহ আপনি যেটা জানতে চাচ্ছেন যে এই যে ইন্টারনেটের যে সুবিধাটুকু, এইটা ব্যাংকগুলো চেষ্টা করতেছে জনসাধারণ দোরগোড়ায় পৌঁছে দেওয়ার, এবং হয়তো ভবিষ্যতে আমরা সেটা করতে পারবো। জি, কিন্তু প্রযুক্তির ব্যবহার আমরা করলাম জনাব খন্দকার ফজলে রশিদ, কিন্তু মাঝখানে আমরা দেখেছি যে কিছু কথা উঠেছে, এটিএম বুথ থেকে টাকা চলে যাচ্ছে। তাহলে কি সিকিউরিটির বিষয় তো জড়িয়ে আছে? কতটুকু প্রস্তুত বাংলাদেশ? দেখেন, সিকিউরিটি ইজ ডেফিনেটলি ইজ এ বিগ ইস্যু। গাড়িতে চড়বো, অ্যাক্সিডেন্ট হবে না তা হয় না, হবে। তার মানে কিন্তু গাড়ি চড়া বন্ধ করব না আমরা। ব্যাংকিং করতে গেলে টিটবিটস কিছু হবেই। আমরা লোন দিব, ডিফল্ট হবে না এটা চিন্তাও করি না আমরা, ডিফল্ট হবে। আমাদের সিলেকশন যদি ঠিক থাকে, আমাদের প্রসিডিউর ঠিক থাকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কমে আসবে। আমরা এটিএমে একবার চুরি হয়েছে, এটিএম বন্ধ হয়নি। হ্যাঁ, আমরা উই হ্যাভ বিকাম কেয়ারফুল। আমি শিওর আমাদের চেয়ে যারা হ্যাকার বা যারা এই ধরনের কাজগুলো করে তারা কিন্তু অনেক বেশি রিসার্চ করে। এবং এখন একটা যে আপনি জানবেন, এখন হয়তো এথিক্যাল হ্যাকিং বলে একটা জিনিস আসছে। এটা রাদার আমরাই অ্যালাউ করি আমাদের রিসার্চ টিমকে, আমি তোমাকে একটা জিনিস দিলাম, এটাকে তুমি যেভাবে ব্রেক করো, উই ওয়ান্ট টু সি কতভাবে ব্রেক করা যেতে পারে। সুতরাং এটা যত ধরনের এই ধরনের হ্যাকিং বা চুরি বাড়বে, আমরাও কিন্তু সিকিউরিটির ব্যাপারে অনেক বেশি জানতে পারবো, আমরা অনেক বেশি জানতে পারবো এবং অনেক বেশি মানে সাবধান হয়ে যাব। আমরা ওরা যতটুকু করছে আমরা আরো এক ধাগে এগিয়ে। তাহলে তো হ্যাকারদের চাকরি পাওয়ার সুযোগ হলো না? এথিক্যাল হ্যাকার মানে যারা রিয়েলি ভেরি, এবং আমাদের দেশে কিন্তু মানে এই ধরনের হ্যাকিং এই প্রথম কিছুদিন হচ্ছে, এর আগে হয়নি। সুতরাং উই হ্যাভ রিজনস টু থিঙ্ক যে এইগুলাকে আসলেই আমাদের মানে নজরে দেওয়া উচিত, এবং আমরা দিচ্ছি অলরেডি। প্রত্যেক ব্যাংকে মোটামুটি এখন যারা কার্ডে ছিল তারা আগে বা চিপস ছিল না, এখন চিপস লাগানো শুরু হয়েছে। এখন দেখবেন এটা আমার মনে হয় খুব বেশি, তবে গোটা হোল ওয়ার্ল্ডেই এই ধরনের মিলিয়ন ডলার চুরি হয়, বাট দের ইজ এ স্মল ইনসিগনিফিকেন্ট পার্ট। ওটা চিন্তার এমন কিছু নেই। জি, প্রসঙ্গক্রমে যেহেতু ঋণ খেলাপির বিষয়টি চলেই আসলো, জনাব ইশতিয়াক আহমেদ চৌধুরী, ঋণ খেলাপ হলো ব্যাংকের টাকা চলে যাচ্ছে অন্যের হাতে। তিনি ব্যবসা করার জন্য টাকাটা ধার করেছিলেন, যদি তিনি সেটা ফেরত না দেন তাহলে তো ব্যাংকেরই ক্ষতি, সবচেয়ে বড় কথা যারা আমানত রেখেছে তাদেরই ক্ষতি, অর্থনীতিরও ক্ষতি। আচ্ছা, একটু যদি ব্যাখ্যা দেন আপনি। না, আসলে ঋণ খেলাপি, ইউ আর ভেরি রাইট। বাংলাদেশে এই মুহূর্তে যদি ব্যাংকিং সেক্টরে কোনো বড় চ্যালেঞ্জ থাকে সেটা হলো ঋণ খেলাপি, ডিফল্ট লোন। সেই ডিফল্ট লোন হওয়ার পিছনে অনেক কারণ। শুধু কিভাবে ডিফল্ট লোন হচ্ছে এটা যদি আমরা একটু স্টাডি করি, আমরা দেখব যে জিনিসটা হচ্ছে যে সিলেকশন অফ দি বড়োয়ারকে সিলেকশনে মেইনলি ভুল হচ্ছে। আমাদের এইটা ব্যাংকারদের অনেক দায়িত্ব আছে সিলেকশন অফ বড়োয়ারের ব্যাপারে, সেই জায়গায় আমরা অনেক সময় ঠিকমতো করি না। আরেকটা জিনিস হয় কি, নেম লেন্ডিংটা ব্যাংকিংয়ে খুব খারাপ জিনিস। আপনি যদি নেম লেন্ডিং করেন উইদাউট নোয়িং দি হোয়াট ইজ দি প্রজেক্ট, উনি নিচ্ছেন টাকাগুলোকে দিয়ে দেন, এইটা হলে তো মুশকিল। এইভাবেই কিন্তু আমাদের ব্যাংকিংটা চলতেছে। এই জন্য আমি মনে করি যে আমাদের ব্যাংকারদের দায়িত্ব অনেক বেশি। এই ঋণ খেলাপি যে হচ্ছে এটা ব্যাংকারদের অনেক কন্ট্রিবিউশন আছে। আমরা ঠিকমতো অ্যাসেসমেন্ট করি না, আমরা সিলেকশন অফ বড়োয়ারে ভুল করি, সেই জায়গায় গিয়ে টাকাটা আটকে যায়। তো আমরা যদি আমাদের লোন দেওয়ার সময় আমরা যদি ডিউ ডিলিজেন্সটা করি, আমরা যদি প্রপার অ্যাসেসমেন্ট করি, ব্যাংকিংয়ের যেসব নর্মস আছে সেগুলো যদি অ্যাপ্লাই করে আমরা লোন দেই, কী পারপাসে লোন দিচ্ছে সেটা আমরা যদি জানি, তার ক্যাশ ফ্লো আছে কি না আমাকে টাকাটা রিটার্ন করার, তাইলে ঋণ খেলাপির যে চ্যালেঞ্জটা সেটা অনেকাংশে আমরা দূর করতে পারবো। আর এই মুহূর্তে আমাদের যেটা ঋণ খেলাপি হয়ে গেছে সেটার জন্য প্রত্যেক ব্যাংকেরই আমরা চেষ্টা করতেছি যে এইটাকে কীভাবে আমরা রিকভার করতে পারি, এবং রিকভার করার জন্য অনেক সময় অনেক ধরনের সাপোর্ট লাগে, আমাদের জুডিশিয়ারিরও সাপোর্ট লাগবে, অনেক কিছু গভর্নমেন্টের সাপোর্ট, সব সাপোর্ট যদি থাকে তো এই ঋণ খেলাপি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কিন্তু ইট ইজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ ফর দি ব্যাংক অফ বাংলাদেশ। জি, কিন্তু অনেক বেশি টাকার কথা বলছি না, যেমন যারা ঋণ খেলাপ করছে তারা হয়তো বড় অঙ্কের টাকা ঋণ খেলাপ করছে, কিন্তু যারা নতুন উদ্যোক্তা আসছে তাদের অত বড় অঙ্কের টাকার দরকার নেই, কিন্তু জামানত দেওয়ার মতো অ্যাসেটও তারা দেখাতে পারছে না, তাদের আইডিয়াটা দুর্দান্ত, আপনি মনে করছেন দেখে যে সে ব্যবসায় সফল হবে, সেক্ষেত্রে তাদের জন্য জামানত ছাড়া ঋণের ব্যবস্থা করার কি কোনো সুযোগ আছে ব্যাংকের? নিশ্চয়ই আছে। আমরা প্রত্যেকটা ব্যাংকই এবং বাংলাদেশ ব্যাংক, বিশেষ কেন্দ্রীয় ব্যাংক চাচ্ছে যে নতুন এন্টারপ্রেনার তৈরি করতে।
নতুন এন্টারপ্রেনার, বিশেষ করে ওয়ামেন এন্টারপ্রেনারের জন্য আমরা অনেক কিছুই কাজ করতেছি। এবং আপনি জানেন যে ওয়ামেন এন্টারপ্রেনারদের আমরা 25 লক্ষ টাকা পর্যন্ত উইদাউট কোয়ালেটারাল তো সেকেন্ডারি। আমরা প্রথমে দেখবো একটা লোন দেওয়ার জন্য উনি কোয়ালিফাইড কিনা, ওনার কি প্রজেক্টের জন্য উনি লোন নেবেন সেইটা আমরা স্টাডি করি। তারপর ওনার সেই ক্যাশ ফ্লো আছে কিনা, উনি রিটার্ন করতে পারবে কিনা সেইটা আমরা দেখি। অতএব একটা লোন যদি নতুন কোনো উদ্যোক্তা থাকেন, ওনার লোনের কি কারণে লোন নেবেন সেটা আমরা স্টাডি করবো। ওনাকে উইদাউট কোয়ালেটারাল আমরা লোন দিয়ে থাকি। তবে ট্রেড লাইসেন্স এবং থাকতেই হয়। ট্রেড লাইসেন্স না থাকলে যে উনি যে বিজনেস করতেছেন সেটা তো আমরা বুঝতে পারবো না। জি, কিন্তু জনাব খন্দকার ফজলে রশিদ, যারা নারী উদ্যোক্তাদের জন্য ঋণ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ইতিবাচক, আগ্রহী, ঢাকা শহরে যারা বসবাস করে কিংবা যারা একটু বেশি শিক্ষিত, তারা হয়তো ব্যাংকের কাগজপত্র ঠিকঠাক মতো পূরণ করতে পারলো, ব্যাংকের চাহিদা পূরণ করতে পারলো, ব্যাংক দেখছে তার কাগজ ভালো, সুতরাং ঋণ দেওয়া যায়। কিন্তু যারা একটু মফস্বলে থাকে, যারা একটু পিছিয়ে পড়া, যাদের সত্যি সত্যি ঋণটি দরকার, তাদের আবার সেই সব কাগজপত্র অত আনুষ্ঠানিকতা করার মতো সামর্থ্য নাও থাকতে পারে। সেক্ষেত্রে তারা কি ঋণের বাইরেই থেকে যাবে? তাদের তো ঋণ দরকার। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি একটু পিছিয়ে আসছি, ইশতিয়াক সাহেবের কথা থেকে আসছি রিগার্ডিং ঋণ খেলাপি। ঋণ খেলাপি আমাদের ব্যাংকিংয়ের সবচেয়ে বড় সমস্যা ঋণ খেলাপি। এবং অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই কিন্তু এর কন্ট্রিবিউটর কীভাবে? আমরা যখন ঋণ দেই তখন যে ডিউ ডিলিজেন্স করা উচিত, লোকের টাকাটাকে আসলেই কি দরকার না, কোন প্রজেক্টে দরকার, সেই প্রজেক্ট কি ভায়াবল না, তার ক্যাশ ফ্লো আছে কি নেই, সেটা কি ঋণ টাকার সময় তো ফেরত দিতে পারবে কি পারবে না, যদি ফেরত না দিতে পারে আমরা কিভাবে কল ব্যাক করবো বা আমাদের উপায়টা কি হবে। এবং ওই ব্যক্তিটির ব্যাপারে আমাদের যতটুকু নজর দেওয়া উচিত বা যেটা খবর নেওয়া উচিত, সেটা আমরা কি আসলেই কি নেই না, এই কটা জিনিস যদি আমরা ঠিক মতো নিতে পারি, তাহলে ঋণ খেলাপি অ্যামাউন্ট ডেফিনেটলি ঋণ খেলাপি কমে আসবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা নিজেরা ব্যাংকারদের অনেক দোষ আছে। আমি নিজে পার্সোনালি ফিল করি এই দোষটা হলো এরকম যে আপনি ধরেন কোনো ব্যাংকের লোন নিয়েছেন, আপনি হয়তো 100 কোটি টাকা পেয়েছেন, আমাকে যে সে বললেন যে ভাই উনি তো আমাকে 100 কোটি দিয়েছে, আমি তখন নিজে যে ঠিক আছে উনি 100 দিয়েছে, আমি আপনাকে 150 কোটি দিয়ে দেবো, আপনি চলে আসেন। এই যে কম্পিটিশন, ওনার দরকার কিন্তু 100 কোটি, কিন্তু দুটি ব্যাংক থেকে উনি 100, আমি দিচ্ছি 150, এই যে 250 কোটি টাকার সারপ্লাস ফান্ড পেয়ে গেলেন, যার মধ্যে 150 কোটি হতো সারপ্লাস, এই টাকাটা প্রপার মানে বিজনেস ইউজ না হয়, ইট ইজ গোয়িং সামওয়্যার এলস, আনপ্রোডাক্টিভ, অথবা যে উদ্দেশ্যে দিচ্ছেন ডাইভার্সন অফ ফান্ড হচ্ছে। এই কারণে যে কারণে উনি নিয়েছিলেন সেই কারণে ইউজ না করে দেখা অন্য কারণে ইউজ করছেন, যার জন্য ডেফিনেটলি ইজ গোয়িং টু বি ব্যাড। এবং এর জন্য আমরা যে একদম দায়ী না তা বলবো না, তবে বড় বড় ক্ষেত্রে আমরা যেটা দিয়েছি, এই ক্ষেত্রেও আমাদের উই শুড বি ভেরি কেয়ারফুল। শুধু ছোটদের ব্যাপারে নজর বেশি বড় দিব না, এটা হওয়া উচিত না। সেকেন্ডলি আসি, আপনি যে নারী উদ্যোক্তার কথা বলেন, বাংলাদেশ ব্যাংক উই আর ভেরি থ্যাঙ্কফুল টু সেন্ট্রাল ব্যাংক এবং গভর্নমেন্টকে যে আমরা প্রচুর ইনস্ট্রাকশন, গাইডেন্স, উৎসাহ, মোটিভেশন, পলিসি বিভিন্ন পেয়েছি মহিলাদের ব্যাপারে বা গ্রামের ব্যাপারে। আমরা রিসেন্টলি, আমি আমার ব্যাংকের কথা বলছি, আমরা আমাদের ছোট্ট একটা পাড়া আছে ভৈরবে বাঁশগাড়িতে, এই 2 দিন পরে আমাদের ইনঅগ্রেশন হবে। উই হ্যাভ মেড এ প্ল্যান যে ওইখানে যত ওই এরিয়াতে, গ্রামটিতে বা ওই কমান্ড এরিয়াতে, উই হ্যাভ এ প্ল্যান যে আমরা কমপক্ষে 5 থেকে 10 হাজার লোন দিব। কাদের লোন দিব? যারা একেবারে হতদরিদ্র, যাদেরকে একটু এলিভেশন দিলেই, একটু সাপোর্ট দিলেই হয়তো তারা দে ক্যান ডু। তাদের হয়তো দেখবেন কারো 4 কাঠা জমি আছে, কারো 5 কাঠা জমি আছে, তারা হয়তো হাল চাষ করছে, হয়তো একটা ছোট্ট দোকান করেছে, এটাকে চলার মতো সুযোগ আছে যদি ফাইন্যান্স দেওয়া যায়। তা আমরা হোয়াট উই গোইং টু ডু, আমরা 25,000 থেকে শুরু করব, আপ টু 5 লাখ পর্যন্ত আমরা আস্তে আস্তে বাড়াবো। এক ধাপে দিব না, আমরা কোল্ড ফ্রি করব, আমরা ধাপে ধাপে বাড়াবো। এবং আমাদের ইচ্ছা হচ্ছে পুরো গ্রামটাকে আমরা পুরো স্বনির্ভর করবো। এবং প্রোগ্রামের নামই করেছি প্রিমিয়ার স্বনির্ভর গ্রামীণ স্বনির্ভর। এবং আমরা মনে করি যদি আমরা প্রবলেম আইডেন্টিফাই করতে পারি, আমরা কিন্তু যা দিব খালি ওই গ্রামের লোক দিকে, আমরা আশেপাশে দিব না, একটা কমান্ড এরিয়া বেছে নিয়েছি এবং ওই এরিয়াতে আমরা দিব। সুতরাং আমরা ওখানে সবাইকে চেনে, গ্রুপেও নিতে পারবে, ইন্ডিভিজুয়াল নিতে পারবে, সবাইকে চেনে। আপনি যদি ডিফল্টার হয়ে যান, ওই বলে এই তুমি তো ডিফল্টার, সুতরাং আপনি লজ্জায় আপনি ফেরত দেবেন টাকা। এবং যদি জয়েন্টলি করতে চান, দ্যাট উইল বি অ্যানাদার গুড এক্সাম্পল। সবাই মিলে করলেন, সবাই মিলে দায়িত্ব থাকবে, টাকা সহজে চলে আসবে এবং আমরা আইডেন্টিফাই করে আমরা টাকাটা দেবো। জি, জনাব ইশতিয়াক আহমেদ চৌধুরী, তাহলে ব্যাংক অজপাড়াগাঁও যাচ্ছে? জি,
যেমন আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো, বা আপনি জানেন যে বাংলাদেশের একটা অত্যন্ত সাকসেসফুল স্টোরি হলো 10 টাকার অ্যাকাউন্ট, মানে কৃষকের 10 টাকার অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট কিন্তু আমরাও খুলি এবং আমরা রিফাইন্যান্স, বাংলাদেশ ব্যাংক থেকে রিফাইন্যান্স নিয়ে আমরা ফাইন্যান্সও করি। বাংলাদেশ ব্যাংক আমাদেরকে 10 টাকা অ্যাকাউন্ট জীবিত রাখার জন্য আমাদেরকে লোন দেয়, আমরা সেইটা নিয়ে এসে আমরা একটা এনজিওর মাধ্যমে আমরা এই অ্যাকাউন্ট কৃষকদের লোন দিয়ে থাকি। বাংলাদেশ ব্যাংক আমাদের কাছে 5% চার্জ করে, আমরা 7% চার্জ করি, আর কৃষকরা 9% পায়, ওই এনজিও 2% নেয়। তো এই যে একটা বিরাট, মানে আমাদের 10 টাকা অ্যাকাউন্ট করার পর এটাকে জীবিত রাখা, সেই দিক দিয়ে আমরা কাজ করতেছি। এছাড়া আমরা স্কুল ব্যাংকিং, আপনি দেখবেন এটা বিরাট ফাইন্যান্সিয়াল 800 কোটিরও বেশি বোধহয় জমা আছে, অনেক 800 কোটিরও উপরে। এবং আমাদের ব্যাংক, আমরা, আপনি জানেন যে আমাদের অনেক ব্রাঞ্চ, আমরা ক্যান্টনমেন্টের ভিতরে স্কুল আছে, আমরা সব স্কুলের স্টুডেন্টদের স্কুল ব্যাংকিংয়ের আওতায় নিয়ে আসছি এবং স্কুল ব্যাংকিংয়ে আমরা অনেক সাড়া পাচ্ছি এবং বাচ্চারা, ছেলেরা স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে পারে, তাদেরকে ব্যাংকিং ইনক্লুশনে আমরা নিয়ে আসছি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে নিয়ে আসছি। এই যে কাজটুকু, এইগুলো কিন্তু ভবিষ্যতে অনেক বড় হবে এবং আমাদের ওই যে আমাদের যে ইচ্ছা যে 100% অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসা, লোকজনকে তাদের ব্যাংকিং সেবার মধ্যে নিয়ে আসা, সেই ক্ষেত্রে একটা বিরাট অবদান রাখছে। একটা বিরতি নিতে হবে, তারপর আমি ফিরবো। বিরতির পরে আমাদের আলোচনার অনেক বিষয় রয়েছে, বিশেষ করে যারা অবসর ভাতা নিয়ে চলছেন, তারা ব্যাংকে টাকা রেখে যথেষ্ট পরিমাণে সুদ পাচ্ছেন কিনা, আমানতের সুদের হার আর একটু বাড়বে কিনা, ঋণের সুদের হারও একটু কমবে কিনা, এমন অনেক বিষয় আমাদের আলোচনার জন্য রয়েছে। সে সব কিছুই আমরা শুনবো জনাব ইশতিয়াক আহমেদ চৌধুরী এবং জনাব খন্দকার ফজলে রশিদের কাছে। বিরতিতে যাওয়ার আগে আমি একটু বার্তা কক্ষে সংযুক্ত হতে চাই আমাদের সহকর্মী হাবিবা আফরোজের কাছে, একটু শেয়ার বাজারের আজকের এই মুহূর্তের লেনদেনের শেষ খবরটুকু আপনাদের জানিয়ে দেওয়ার জন্য। হাবিবা আফরোজ, আপনার হাতে কি খবর আছে? ধন্যবাদ সাদি। এখন ঠিক এই মুহূর্তে দিনের মধ্যভাগে এসে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কিন্তু দুই স্টক এক্সচেঞ্জেই সূচক এবং লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে লেনদেন কার্যক্রম। এখন পর্যন্ত ডিএসইএক্স, যেটি প্রধান সূচক ঢাকা স্টক এক্সচেঞ্জের, সেটি কিন্তু 10 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4886 পয়েন্টে। এছাড়া অপর ইন্ডেক্সটিও, যেটি হচ্ছে ডিএসইএস, সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে। এখন পর্যন্ত সেটি 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1157 পয়েন্টে। এদিকে অপরিবর্তিত থেকে ডিএস30 ইন্ডেক্সটি এই মুহূর্তে অবস্থান করছে 1784 পয়েন্টে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে 315 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 166টির, দর কমেছে 102টির এবং অপরিবর্তিত রয়েছে কিন্তু 45টি কোম্পানির দর। এছাড়া টপ ট্রেডের তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে শুরুতেই রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড, দ্বিতীয় অবস্থানে রয়েছে ইফাজ অটোজ লিমিটেড, তৃতীয় অবস্থানে রয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে ন্যাশনাল কোম্পানি লিমিটেড এবং অর্গান ডেনিমস লিমিটেড। দেখে নিচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সবশেষ খবরাখবর। আজ কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের মতোই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক এবং লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে লেনদেন কার্যক্রম। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন হয়েছে মোট 26 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 191টির, দর কমেছে 86টির এবং অপরিবর্তিত রয়েছে কিন্তু 75টি কোম্পানির দর। এছাড়া সিএএসপিআই, যেটি প্রধান সূচক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের, সেটি কিন্তু এখন পর্যন্ত 14 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1491 পয়েন্টে। এছাড়া টপ ট্রেডের তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শুরুতেই রয়েছে রংপুর ডেইরি ফুড প্রোডাক্টস লিমিটেড, দ্বিতীয় অবস্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড, চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে কেয়া কসমেটিক্স লিমিটেড এবং অর্গান ডেনিমস লিমিটেড। তো সাদি, এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, বেলার মধ্যভাগে এসেও কিন্তু সূচক এবং লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন কার্যক্রম। এই ছিল আমার কাছে থাকা ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সব শেয়ার খবরাখবর। বিনিয়োগকারীদের জন্য ভালো খবরই জানালেন হাবিবা আফরোজ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আরও আলোচনা আছে। ঠিক এই পরিস্থিতিতে তাহলে কার দাবি মানা, কার দাবি উপেক্ষা করা? আমানতকারীদের দাবি মানা, ব্যবসায়ীদের দাবি উপেক্ষা করা, নাকি ব্যবসায়ীদের দাবি মানা, আমানতকারীদের দাবিও মানা? ব্যাংক কোন দিকে যাবে? না, আসলে ব্যাংকের যদি আপনি ডেফিনেশন জানেন, ব্যাংক ইজ এ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি। উই ইন্টারমিডিয়েটস বিটুইন দি বরোয়ার অ্যান্ড দি ডিপোজিটার্স। ডিপোজিটার, আমরা তো ব্যাংকের কোনো নিজস্ব টাকা নেই, আমরা ডিপোজিটারের টাকা নিয়ে আমরা বরোয়ারকে দিয়ে থাকি। অতএব আমরা দেখতে হবে আমাদের অর্থনীতির স্বার্থটা।
কোন দিকে আমাদের অর্থনীতি সচল রাখা যায়, কোন রেট নিলে আমাদের অর্থনীতি সচল হবে, দেশের প্রসপারিটি আসবে, সেই দিকে আমাদের মূল লক্ষ্য। এবং আমরা অফকোর্স আমরা আমাদের আমানতকারীদের প্রোটেকশন দিতেই হবে। তো এই ক্ষেত্রে আপনি যদি পুরো মানে এশিয়ার দিকেই তাকান, দেখবেন কোনো দেশেই ইন্টারেস্ট রেট কিন্তু এত বেশি না। আমাদের স্টিল আমাদের অনেক বেশি, আমরা ডিপোজিটেও দেই, লোনেও নিয়ে থাকি। তো এই যে আপনার ব্যবসায়ীদের দাবি সিঙ্গল ডিজিট অলমোস্ট এসে গেছে ব্যাংকগুলো। তো ব্যাংকের তো মূল র ম্যাটেরিয়াল হলো তার ডিপোজিট, এবং ডিপোজিটের কস্ট আছে। তো আমি যদি আমার ডিপোজিটের কস্টটা যদি না কমাই, তাইলে আমি কিভাবে সিঙ্গল ডিজিটে আসবো? এই যে আমার একটা বিরাট আমার চ্যালেঞ্জ ব্যাংকের জন্য, ব্যাংকারদের জন্য। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা দুইটাকেই অ্যাড্রেস করি। আমরা আমানতকারীদের স্বার্থ দেখে আমাদের ডিপোজিটের রেট এবং ল্যান্ডিংটা যাতে আমরা সহনীয় পর্যায়ে আনতে পারি, আমরা ল্যান্ড করতে পারি। কারণ আপনি খেয়াল করবেন যে আমি অনেক বাংলাদেশে 56-57 ব্যাংকস এই ছোট্ট অর্থনীতির মধ্যে, এবং অনেক ব্যাংক কিন্তু অনেক সময় একটু মানে অন্যভাবে ব্যাংকিং করে, হঠাৎ করে একটা রেট কমিয়ে একটা ক্লায়েন্টকে নিয়ে যেতে চায়। এইসব যে চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, এগুলো মোকাবেলা করার জন্য আমরা চেষ্টা করি যে আমাদের ভালো ক্লায়েন্টকে ধরে রাখবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ডিপোজিটারকে প্রোটেকশন আমাদের দিয়ে। এই যে দুইটা চ্যালেঞ্জের মধ্যে আমরা সবসময় কাজ করে থাকি, এবং আমরা আমাদের মিড রেট এইভাবেই নির্ধারণ করে থাকি। বিশেষ করে তাহলে পেনশনারদের যারা সিনিয়র সিটিজেন, পেনশনারদের জন্য সরকারের অনেক স্কিম আছে, পেনশন ডিপোজিট স্কিম, এইগুলো আমরা বিক্রি করে থাকি। এবং পেনশন আমাদের যে সঞ্চয়পত্র, এইগুলো অনেক হাই রেট, এখনও 10%-এর উপরে, 10.5-11% পাওয়া যায়। তো এইগুলো একটা অ্যাট্রাকশন আছে পেনশনারদের জন্য। এছাড়া ব্যাংকের ডিপোজিটগুলো হয় কি, ব্যাংক কিন্তু মূলত তার প্রফিটেবিলিটির দিকে সে খেয়াল করবে। সে নিজের লস করে কিন্তু সে কাউকে লাভবান করতে চাইবে না। তো এই প্রফিটেবিলিটি, ব্যাংকেরও তো একটা ব্যবসা আছে, ব্যাংকের নিজস্ব ব্যবসা আছে। ব্যাংক তো নিজস্ব অ্যাকাউন্টেবল টু দেয়ার স্টেক হোল্ডার্স, যারা আমার শেয়ার হোল্ডার, তাদেরকে আমি একটা ডিভিডেন্ড দিতেই হবে ইয়ার এন্ডে। তাদের কাছে আমি জবাবদিহি করতে এজিএমে গিয়ে, অতএব আমার তো খেয়াল হবে আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ। বিশেষ করে যাদের পুঁজিবাজার থেকে টাকা তোলা রয়েছে, এই তো তাদের কথাই বলছি। ব্যাংক তো অলমোস্ট সব ব্যাংকই নতুন যেগুলো এসছে বাজারে, এইগুলো এখন পুঁজিবাজারে যায় নাই। বাকি সব ব্যাংক পুঁজিবাজারেই আছে, জেনারেল শেয়ার হোল্ডাররা আছেন, তারপর আমাদের ইকুইটি হোল্ডার যারা আছেন, যারা আমাদের বোর্ডে বসেন, তাদের কাছে তো আমাদের একটা জবাবদিহির জিনিস আছে। তো আমরা সবগুলাই আমরা কম্প্রোমাইজ করে আমরা আমাদের ব্যাংকিংয়ের রেট নির্ধারণ করে থাকি। তবে এই মুহূর্তে আমাদের ল্যান্ডিং রেট সব ব্যাংকেরই অনেক কমে এসছে এবং অনেক সহনীয় পর্যায়ে আসছে। এখন যে লিকুইডিটি বাজারে আছে, আপনি যদি খেয়াল করেন দেখবেন আমাদের যে লিকুইডিটি অনেক অ্যাক্সেস আছে। আমরা যদি কল মানি মার্কেটের দিকে, তা কল মানি মার্কেট ওভারনাইট মার্কেট, একটা ব্যাংক একটা অন্য ব্যাংকে একদিনের জন্য লোন দিয়ে থাকে। সেই কল মানিতে এই মুহূর্তে রেট হলো 3%। তারপর আপনার ট্রেজারি বন্ড, বিলস, এগুলোর রেট অনেক কমে গেছে। তো ব্যাংকগুলা মানে পুরো বাংলাদেশের অর্থনীতির মধ্যে এখন ইন্টারেস্ট কমে যাচ্ছে। সেই জায়গায় আমি হাই ইন্টারেস্ট ধরে রাখতে পারবো না, তাহলে আমার ব্যাংকিং হবে না। অতএব আমি দুইটারই কম্প্রোমাইজ করে একটা মিড রেট আমরা নির্ধারণ করি, সেটার উপর আমরা কাজ করি। এখন যে রেট আছে তার চেয়ে কি কমবে বা বাড়বে? এইটা বলা মুশকিল, বাট যে ট্রেন্ড দেখতেছি বা ইনভেস্টমেন্ট কিন্তু সেই হারে হচ্ছে না। আপনি যদি প্রাইভেট ইনভেস্টমেন্টের দিকে দেখেন, সেভাবে আসতেছে না, এবং গভর্নমেন্টের বোরোয়িংসও ব্যাংক থেকে এখন আগের মতো নাই। কিন্তু ব্যাংকের তো আবাসন খাতে, শিল্প খাতে ঋণ দেওয়ার সুযোগ আছে, আবাসন খাতে, শিল্প খাতে আছে, কিন্তু সেই প্রজেক্ট আসতে হবে। আবাসন খাতে কিন্তু আপনি খেয়াল করবেন ব্যাংকগুলা তাদের হাতটা পুড়িয়ে ফেলছে অনেকটা, আমি বলবো। কারণ অনেক জায়গায় লোন আটকে গেছে। এর কারণ কিন্তু যারা লোন তারা না, এটা পুরো আমাদের এই বর্তমান যে অবস্থা, যে আমাদের এই যে অ্যাপার্টমেন্টগুলো বিক্রি হচ্ছে না, যে কমার্শিয়াল যারা করছেন বিভিন্ন বিল্ডার্সরা, সেগুলো ঠিকভাবে বিক্রি হচ্ছেন, যে রেট চাচ্ছেন ব্যাংকের লোনটা ওনারা সুদ করতে পারে। এইখানে ব্যাংকগুলো একটু হেসিটেট এখন। কিন্তু ব্যাংকগুলো আবার আপনার প্রাইভেট ইন্ডিভিজুয়াল যেগুলো হাউস বিল্ডিং লোন, সেগুলো আমরা এনকারেজ করতেছি। ধরুন আপনি এজ এন ইন্ডিভিজুয়াল, আপনি একটা বাড়ি অ্যাপার্টমেন্ট কিনবেন অথবা একটা কিছু বিল্ডিং করবেন, আমরা সেটা এনকারেজ করি। আমরা অনেক রেট কমিয়ে আনছি, এবং আমরা আমাদের রিটেইল পার্সোনাল যারা আছে তাদেরকে টার্গেট দিয়ে দিই যে তোমরা এইটা মার্কেটিং করো, আমাদের এই যে প্রোডাক্টটা ইন্ডিভিজুয়াল হাউস বিল্ডিং লোন, যেটা আমরা বলি আপন নিবাস। এই আপন নিবাসটা আমরা মার্কেটিং করে থাকি এবং আমরা অ্যাট্রাক্ট করে থাকি। বাট কমার্শিয়ালি আমরা এখন অনেক রিয়েল এস্টেটে আমরা যেতে অনেকটা মানে সেইভাবে যাচ্ছে না ব্যাংকগুলো। এবং ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু সবাই আমরা যেতে চাই, বাট সেই ধরনের প্রপোজাল এই মুহূর্তে আসতেছে, বাট ওইভাবে আসতেছে না। জি, তাহলে আবাসন খাত নিয়ে ব্যাংক দ্বিধাদ্বন্দ্বে আছে, আবাসন খাতে বিনিয়োগ। দ্বিধাদ্বন্দ্বে আছে মানে কি, আমি একটু ক্ল্যারিফাই করি। জি, ব্যাংকিং আপনি যে বলছেন সুদের ব্যাপারটা, ব্যাংকিং এটা একটা বিজনেস, এবং বিজনেসের বটম লাইন হচ্ছে প্রফিট। বাট ওয়েদার ইজ এথিক্যাল প্রফিট অর আনডিউ প্রফিট,
ব্যাংক কিন্তু ইটস এ প্রফেশনাল ইনস্টিটিউট, ইটস এ ব্যাংকিং বিজনেস, it cannot compromise, it will never accept any unethical. আমরা একটা টাকা নেই, ওই টাকাটা আমরা আমাদের বিভিন্ন কস্ট আমাদের নির্ধারণ করে, আমাদের ওভারহেড কস্ট আছে, আমাদের ব্যাংকিং রেগুলেটরি প্রভিশন আছে, ট্যাক্স সব দেওয়ার পরে অ্যাকচুয়ালি যদি আপনি দেখা যায়, আপনারা হয়তো অনেকেই জানেন না, যদি আপনি অ্যাকচুয়ালি দেখেন না স্প্রেড কত থাকে, আমাদের বাংলাদেশ ব্যাংকে বলা আছে তোমরা স্প্রেড নেবা 5% ম্যাক্সিমাম, দ্যাট ইজ বিটুইন দ্য ডিফারেন্স বিটুইন ক্রেডিট রেট, হাইয়েস্ট ক্রেডিট রেট এবং লোয়েস্ট কী বলে হাইয়েস্ট না ডিপোজিট রেট হাইয়েস্ট এবং হাইয়েস্ট ক্রেডিট রেট, লোন এবং ডিপোজিটের রেটটা এটাই হলো স্প্রেড। বাট অ্যাকচুয়ালি যদি আপনি নেট অফ যদি করেন তাহলে দেখা যাবে এটা অ্যারাউন্ড 1 থেকে 2, এর বেশি না কিন্তু নেট অফ। এখন প্রত্যেকটা ব্যাংকই চেষ্টা করবে টু ম্যাক্সিমাইজ প্রফিট, বিকজ ইয়ার এন্ডে আমাকে শেয়ার হোল্ডারদের, আমার মেইন উদ্দেশ্য হলো শেয়ার হোল্ডারকে টু অ্যান্সার করা যে ভাই আপনি আমাদের ক্যাপিটাল কতটুকু, যারা স্পন্সর তারা স্মল সিড ক্যাপিটাল সিড দিয়েছে, সিড ক্যাপিটাল, কিন্তু মেইন টাকাটা আসছে আমার হাজার ব্যাংকে 11,000 কোটি টাকা ডিপোজিট আছে, 12,000 আছে, তার লায়ন শেয়ার হচ্ছে ফ্রম দ্য পাবলিক। উই হ্যাভ টু রিটার্ন দ্য মানি টু দি শেয়ার হোল্ডার্স, ইনভেস্টার্স। সুতরাং আমাকে ক্যালকুলেট করতে হবে আমরা কত লো রেটে আমি ডিপোজিট নিতে পারি, অফকোর্স নট ডিপ্রাইভিং দ্য জেনারেল পাবলিক, এবং কত লো রেটে আমি লোন দিতে পারি। দ্যাট উইল এক্সপিডাইট দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দ্যাট উইল হেল্প দ্য ইকোনমি, দ্যাট উইল ডু দ্য বেস্ট ফর দ্য সোসাইটি। কিন্তু সবসময় কি আমরা পারি? আমরা সবসময় পারি না সেটা। কারণ হলো আমাদের বিভিন্ন কম্পিটিশন ফেস করতে হয়। আমি ওনার সাথে কম্পিট করছি, উনি ওনার সাথে কম্পিট করছি, প্রায় 56টা ব্যাংক এক উই আর কম্পিটিং ইচ আদার। কিন্তু আমি যদি আউট অফ মার্কেট হয়ে যাব তখনই, যখন আমি যদি আজকে যদি রেট দিয়ে দিই 3 ডিপোজিট রেট, কেউ আমার কাছে আসবে না। আবার যদি লোন রেট ফিক্স করে দিই 15 বা 16, নোবডি উইল কাম টু। সুতরাং আমাকে সহনীয় পর্যায়ে আমাকে লোনটা দিতে হবে, ডিপোজিট দিতে হবে সহনীয় পর্যায়ে রেট নিয়ে, আর ডিপোজিট লোন দিতে হবে সহনীয় পর্যায়ে। আরেকটা কথা যেটা বলছেন যে গভর্নমেন্টের যে সঞ্চয়পত্রের কিন্তু একটা লিমিটেশন আছে। সিঙ্গেল নামে ইনভেস্ট করা যায় 30 লাখ, যুগ্ম নামে করা যায় 60 লাখ। যারা নর্মাল চাকরি হোল্ডার বা পেনশনার তাদের জন্য কিন্তু 60 লাখ টাকা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ইজ এ বিগ অ্যামাউন্ট, কিন্তু যারা ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু ইজ নট দ্য প্রোডাক্ট। তাদের জন্য হচ্ছে এফডিআর ব্যাংকে রাখা, বিকজ তারা এফডিআর ব্যাংকে রাখতে কোনো মানে রেগুলেটরি কমপ্লায়েন্স, আপনার অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লাই করে যদি রাখেন কোনো ইউ ক্যান কিপ 100 কোটি 500 কোটি যা করে রাখতে পারেন শর্ট ডিউরেশনে, কিন্তু আপনার সঞ্চয়পত্র আপনি রাখতে পারবেন না, সেটার নিয়ম আছে। আরটা বলছিলেন যে আপনার ক্যাপিটাল মার্কেটে আবার আবাসন যে এটা দেখা যাচ্ছিল পসিবলি 2008-9 দিকে প্রচণ্ডভাবে একটা মানে এক্সপ্লোর করেছিল বলবো। তখন যে জমির দাম ছিল 2 কোটি, হঠাৎ হয়ে দাঁড়ালো 6 কোটি, 8 কোটি, 12 কোটি পার বিঘা। কারণটা হলো লোকের হাতে এত পয়সা আসতে শুরু করলো বিকজ অফ ক্যাপিটাল মার্কেট এক্সপ্লোড করার ফলে, এবং এটা বার্স্ট করার ফলে সাথে সাথে প্লাঞ্জ করলো। এখন মানুষের হাতে যাদের হাতে টাকা ছিল বা সস্তা মানে ছিল, আজকে 10 লাখ ইনভেস্ট করলো, 1 মাস পরে দেখলো এটা 20 লাখ হয়েছে, সে ইমিডিয়েটলি যে একটা বাড়ি কিনেছে। কিন্তু এখন কিন্তু সেই পরিস্থিতি নাই, এখন আছে কারেক্টেড হয়েছে জিনিসটা, হোল মার্কেট হ্যাজ বিন কারেক্টেড, এখন একটা স্টেবল পজিশনে এসছে। এটা বাড়বে, পিক অ্যান্ড ভ্যালিতে দেখবেন যে একবার বাড়বে কমবে, কিন্তু হঠাৎ করে বিশাল জাম্প করবে না এবং সাংঘাতিক ফলো করবে না, এখন স্টেবিলিটি দিকে এসছে। সুতরাং আমরা আবাসন দিকে আমরা যে ইনভেস্টমেন্টটা করি সেটা পাবো। আমরা যেমন আমাদের ব্যাংক করেছি, আমরা আবাসন হয়তো একটা লোন আপনি নিয়েছেন বা 1 কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকের নিয়ম হচ্ছে 1 কোটি টাকা পার্সেন্ট লোন। সেই লোনটা নিয়ে আমরা যেটা করেছি, এই ধরনের লোন যদি দিই, আপনি হয়তো লোন শোধ করতে হয়তো 50% শোধ করে ফেলেছেন, তাহলে বাকি কিন্তু 50% আপনার আনইউটিলাইজড হয়ে যাচ্ছে। দ্যাট আমরা যেটা প্রোডাক্ট করেছি, এই টাকাটা আমরা অন্য বিজনেস লোনে দিয়ে দিচ্ছি। সুতরাং ইউ ক্যান, একদিকে আপনার বাড়ি লোন অ্যাডজাস্ট হচ্ছে, একদিকে আপনার বিজনেস গ্রো করছে। আমাদের সঙ্গে একজন দর্শক যোগ দিয়েছেন, দর্শকের একটা ফোন নেব। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। আসসালামু আলাইকুম।
যে আমি নোয়াখালী থেকে বলছিলাম মনিরুজ্জামান স্যার। আমার সাউথ ইস্টে 10 লাখ টাকা আপনার এফডি ছিল। তো আমি একসময় এটা 10,000 টাকার উপরে পেতাম, আমার ফ্যামিলিটা চলতো স্যার। কিন্তু এখন তো গভর্নমেন্ট এই টাকাটা অনেক কমিয়ে নিয়ে আসছে, এখন আর বাড়ার কোনো সম্ভাবনা আছে? টাকাটা আমি এখন আর রাখি না, ওটাই ফেলছি। আরেকবার বলেন জানতে চাচ্ছিলাম আর কি। আরেকবার একটু আপনার প্রশ্নটি করুন। বোঝা যাচ্ছে না। আপনার প্রশ্নটি বোঝা যায়নি, আরেকবার বলতে হবে। 10 লাখ টাকা এফডি ছিল, 10 লাখ টাকা। জি জি, তো এখন আমি টাকা দিয়ে আমার ফ্যামিলি চলতো, আমি প্রায় আপনার 13,000-এর উপরে পেতাম। কিন্তু এখন গভর্নমেন্ট এই টাকাটা মানে নাকি অনেক কমিয়ে দিয়েছে। ওরা বলতে যে আপনি 600 কত করে পাবেন পার লাখে আর কি। এই কারণে টাকাটা আমি উঠেই বলছি, কারণ লাভ না, আমি কিছু গাড়ি টাড়ি কিনছি। কিন্তু গভর্নমেন্ট যদি বাড়ায় আমরা আবার রাখবো ব্যাংকে, এই ধরনের কোনো বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা জানতে চাচ্ছি আর কি। জি, আমি এটি একটু জনাব ইশতেক আহমেদ চৌধুরী আপনার কাছে, উনি এফডিআই করেছিলেন 10 লাখ টাকার প্রথমে। জি, মাসে কত 1 লক্ষ টাকা 600 টাকার মতো পান, 675 টাকা কত পাই, যে জন্য উনি টাকাটা তুলে জমি কিনে ফেলেছেন। এখন জমি কিনে ফেলে। জি, আবারও যদি বাড়ে ইন্টারেস্ট তাহলে উনি আসবেন। ব্যাংকের এফডিআর ইন্টারেস্ট রেট কিন্তু বাড়ার লক্ষণ খুব কম, এখন ইদানিং ইট ইজ গোয়িং ডাউন। এবং আমি যেটা একটু আগে অ্যানালাইসিস করলাম যে আমাদের যদি আপনার পুরো অর্থনীতি দেখেন, আমাদের লিকুইডিটি দেখেন, লিকুইডিটি ইজ অ্যাক্সেস, এবং আমাদের কল মানি মার্কেট অনেক কম, অতএব ব্যাংকের এফডিআর রেট এই মুহূর্তে বাড়বে না। তবে উনি ওই সরকারের যেসব প্ল্যান আছে, যেমন সঞ্চয়পত্র, উনি সঞ্চয়পত্র কিনতে পারতেন 3 মাস অন্তর সঞ্চয়পত্র, এটাতে এখনও 10-এর উপর 10.5%-এর মতো দেয়। এটা 3 মাস পরে পরে উনি প্রফিটটা তুলতে পারতেন, ইন্টারেস্টটা তুলতে পারতেন, এবং এতে ওনার সংসারও চলে। তো আমার মনে হয় উনি এই দিকে চিন্তা করতে পারেন যে 3 মাস অন্তর সঞ্চয়পত্র গভর্নমেন্টের আছে, সেটা ওনারা কিনতে পারেন। জি, এফডিআর আপনি যেটা ভাঙিয়ে ফেলেছেন, এফডিআর ভাঙিয়েছেন ভালো, কিন্তু আসলে এটা কোনো সরকারের ইনস্ট্রাকশনে কিন্তু, যে ব্যাংকের ওনা কিন্তু সরকারের নির্দেশনায় কমাননি। এটা ব্যাংকের নিজের প্রয়োজনে তারা এক সময় দিয়েছিল হাই রেট অফ ইন্টারেস্ট দেবে। এখন ব্যাংক নিজে চিন্তা করেছে আমি যদি হাই রেট ইন্টারেস্ট দেই, আমি কতটুকু আর্নিং করব, যদি আমি আর্নিং না করতে পারি আপনাকে দিতে পারবো না। আপনি যখন নিয়েছিলেন তখন রেট ছিল কোয়াইট হাই, এখন মার্কেটে যেহেতু অনেক টাকা রয়ে গেছে, ইটস এ সিম্পল কোয়েশ্চেন অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। মার্কেটে যদি সাপ্লাই বেশি হয়ে যায় টাকার, দেখবেন জিনিসের দাম অটোমেটিক কমে যাবে। ঠিক এইখানেও তাই হয়েছে, যেহেতু টাকা অনেক বেশি আছে, লেন্ডিং একটু কমে এসছে, যার কারণে আপনার রেটটা কমে আসছে। এটা কিন্তু সরকারি কোনো ইনস্ট্রাকশন না, এটা ইন্ডিভিজুয়াল ব্যাংকের ডিসিশন। জি, জনাব ইশতেক আহমেদ চৌধুরী, তাহলে ব্যাংকে ইন্টারেস্টের হার একটু কম, শেয়ার বাজারে এখনও ওরকমভাবে মানুষজন ঝাঁপিয়ে পড়ার মতো আস্থা বোধহয় নেই, ভুলও হতে পারে আমার। শুধু সঞ্চয়পত্রে একটি জায়গাতে বিনিয়োগ করার কিছু জায়গা আছে, সেখানেও আপনার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বেশি পাওয়া যাচ্ছে না। তাহলে যারা মধ্যবিত্ত থেকে একটু উপরে উঠেছেন, নিজেরা কিছু টাকা পয়সা জমিয়েছেন, সেই টাকাটা নিয়ে বিনিয়োগের কথা ভাবছেন, তাদের জন্য কি পরামর্শ থাকবে? না, আপনি যে প্রশ্নটা করলেন যে শেয়ার বাজারে ঝাঁপিয়ে পড়ার মতো কিছু না, শেয়ার বাজারে আসলে আমরা 2010-এ ঝাঁপিয়েই পড়েছিলাম, আনব্যালেন্সড গ্রোথটা হয়েছিল বলেই আজকে শেয়ার বাজারের এই অবস্থা। এটা যদি ব্যালেন্সড গ্রোথ হতো, শেয়ার বাজারটা টিকে থাকতো। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে যাদের হাতে টাকা আছে তারা নতুন কোনো এন্টারপ্রেনার হিসাবে নিজেকে চিন্তা করেন। সবাইকে যে চাকরি করতে হবে, কারণ বাংলাদেশে এমপ্লয়মেন্ট এভিনিউ অনেক কম। আপনি নতুন পাশ করেছেন, একটা তরুণ উদ্যোক্তা, আপনি নিজেকে উদ্যোক্তা হিসাবে দেখেন, নতুন কোনো প্রজেক্ট নিয়ে আসেন। ব্যাঙ্কগুলো কিন্তু ইদানিং ফান্ড করতেছে নতুন, যেমন আমাদের ব্যাংকের একটা নবীন উদ্যোক্তা একটা প্রোডাক্ট আছে, আমরা নতুন উদ্যোক্তাদের আমরা ট্রাস্ট ব্যাংকে সহজ শর্তে লোন দিই। আপনারা আমাদের ব্রাঞ্চগুলো যোগাযোগ করতে পারেন, আমাদের এখানে আমরা একটা ডেস্ক আছে অলরেডি, এসএমই ডেস্কে যোগাযোগ করতে পারেন, পরামর্শ নিতে পারেন এবং নিজেকে উদ্যোক্তা হিসেবে চিন্তা করে। ওখানে কত টাকা পর্যন্ত আপনারা লোন দিয়ে থাকেন? আমরা নরমালি আমরা 8 লাখ টাকা পর্যন্ত আমরা উইদাউট কোলাটেরাল, যদি প্রজেক্ট জামানত ছাড়া আমরা লোন দিয়ে থাকি, এবং আমরা মেইনলি আমরা দেখতে চাই উনি কি করতে চান এবং ওনার সেই এস্টাবলিশমেন্টগুলো আছে কিনা, উনি যেটা করতে চাচ্ছেন ওইটা উনি করতে পারবেন কিনা, এইগুলো আমরা স্টাডি করে আমরা দিয়ে থাকি। আমরা বিশেষ করে আমরা ওমেন এন্টারপ্রেনারদের অনেক লোন আমরা দিয়েছি। আমরা আপনার যশোরে নকশিকাতাতে আমরা লোন দিয়েছি আমরা ট্রাস্ট ব্যাংক থেকে, আমরা তামাইতে, আমরা তাঁত শিল্পে আমরা লোন দিয়েছি। এইসব জায়গায় আমরা কিন্তু অনেক আমরা ছোটো ছোটো উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমরা লোন দিয়ে থাকি। অনেক সময় অনেক লোন ফেরত আসার জন্য অনেক কঠিন হয় অনেক সময়, বাট আমরা রিটার্ন পাচ্ছি আর কি। তো আমরা চাই, আমরা মনে করি যে অর্থনীতির স্বার্থে, দেশের স্বার্থে, ব্যাংকের স্বার্থে আমরা তরুণ উদ্যোক্তাদের আমরা ফাইন্যান্স করব।
জি, একটা ছোট বিরতি নেই। আমাদের সঙ্গে আছেন ট্রাস্ট ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব ইশতিয়াক আহমেদ চৌধুরী, এবং আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি প্রিমিয়ার ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব খন্দকার ফজলে রশিদ। আমরা সবার জন্য ব্যাংকিং সেবা নিয়ে আলোচনা করছি। আলোচনা আরও বাকি আছে বিরতির পর। আবারও স্বাগত জানাচ্ছি বিসংলাপে। আমি আনোয়ার সাদি। আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি দুজন, ট্রাস্ট ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব ইশতিয়াক আহমেদ চৌধুরী, এবং রয়েছেন প্রিমিয়ার ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব খন্দকার ফজলে রশিদ। জনাব খন্দকার ফজলে রশিদ, আবাসন খাতে যারা ফ্ল্যাট নির্মাণ করেছেন, অ্যাপার্টমেন্ট নির্মাণ করেছেন, সেখানে ব্যাংক দুদিকেই সহায়তা করতে পারে। একজনকে যারা কিনতে যাবে তাদেরকে লোন দিয়ে কেনার সামর্থ্য তাদের তৈরি করে দিতে পারে, যারা বিক্রি করবে তাদেরকে নির্মাণ করার জন্যে এবং সেটি তৈরি করার জন্যে টাকা দিয়ে সহায়তা করতে পারে। কিন্তু আমরা এখন দেখছি যে অনেক ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, অনেকে বিক্রি করছেন না, অনেকে বিক্রি করতে পারছেন না, অনেকে কিনতে পারছেন না, অনেকে কিনছেন না। তাহলে এ তো একটা চক্র তৈরি হয়ে গেল। এ থেকে বের হওয়ার উপায় কি? আপনি ধন্যবাদ। খুব ভেরি পার্টিনেন্ট প্রশ্ন করেছেন বা আলোচনায় নিয়ে এসছেন। আমরা যারা ব্যাংকিং করি, আমরা কিন্তু প্রথম দেখি যে হাউ আই এম গোয়িং টু সেফগার্ড আওয়ার কাস্টমার্স মানি, বাট অ্যাট দি সেম টাইম কাস্টমার কিন্তু আমার যারা লোনে তারাও কিন্তু কাস্টমার। আপনি দুভাবে হেল্প করতে পারেন। একজনকে আপনি উঠিয়ে নিয়ে আসতে পারেন, তাকে সমস্যা হয়েছে তার সলভ করে দিতে পারেন উইথ ইনজেক্টিং ফার্দার মানি, প্রোভাইডেড দের ইজ চান্স অফ কামিং ব্যাক। অথবা বলে না ভাই আমি আপনার সাথে আর করবো না, আপনি অন্যখানে চলে যান। আমরা যেটা করি সেটা হলো অলওয়েজ উই এক্সটেন্ড হেল্পিং হ্যান্ডস টু দেম। আমরা কিন্তু কোনো ক্লায়েন্টকে যারা এই ধরনের বিপদে, জেনুইন বিপদ যারা পড়েছে, আমরা কাউকে এই পর্যন্ত ফেরত দিইনি। আমরা অলওয়েজ, ইভেন আমরা এমনও দেখেছি যে ভাই বিক্রি করতে পারছে না, আমরা বিক্রি করার ব্যবস্থা করে দিয়েছি। আমরা লোন প্রোডাক্ট করে দিয়েছি যে আমরা এনার কাছ থেকে লোন নেন, আমরা কিছু রিবেট করে আমরা কিনে দিব। সুতরাং অনেকে কিন্তু বেরিয়ে আসতে পারছে। তবে গভর্নমেন্টের যে একটা অবস্থা সেটা হলো যে এত কি বলে এই শত শত কোটি, হাজার কোটি বলবো এই আবাসন যে আটকে গেছে, এইখানে সরকারি একটা কিছু না কিছু তো করতে হবে, যেখানে বেরিয়ে আদারওয়াইজ কি করতে পারে সরকার? সরকারকে একটা লং টার্মে তাদের যদি একটা ফিনান্সিং ব্যবস্থা করে দেয়, আমাদের টুতেই করবে যে ঠিক আছে আমরা এদের সাথে একটা বসলাম যে ভাই তোমাদের কি সমস্যা, কতদিনে তোমরা পারবা, কতদিনে সেল করবা, তার জন্যে কেনার কিন্তু লোকের অভাব নেই, কিন্তু লোকে যে কিনবে সেই কেনার মতো অ্যারেঞ্জমেন্ট তো করে দেবে। আমরা যেটা করেছি, আমরা কিন্তু দিচ্ছি লোনকে, আমরা ইন্ডিভিজুয়াল লোন প্রচুর দিচ্ছি। নতুন যেটা ফাইন্যান্স যেটা, সেইটা অনেকে সে কী হয়ে গেছে, এটা তো একটা ব্যাংক করলে হবে না, সবাইকে আগিয়ে আসতে হবে। এবং ওনাদেরও একটা জিনিস বুঝতে হবে, যারা লোন নিয়েছেন ওরা ভাবছেন যে আমি তো 10 কোটি টাকার লোন নিয়েছিলাম, এর মধ্যে আমার লস হয়েছে 1 কোটি। উনি ধরে বসে আছেন, উনি কিন্তু 10 কোটি থেকে 1 কোটি লোন লস অ্যাকসেপ্ট করে বেরিয়ে আসা উচিত। ইনস্টেড অফ ওয়েটিং ফর 2 years টু ইনকার ফার্দার আরও 4 কোটি লস যেতে না, মানে বেরিয়ে আসা উচিত। যেটা বিজনেস সারা সব কিছুতে যে লাভ হবে তা তো না, ব্যবসাতে লাভ ক্ষতি সবই আছে। আজকে 2 বছর লস হয়েছে, আগামী 5 বছর পরে আপনি সব ক্ষতিপূরণ দিয়ে বেরিয়ে যাবেন। ওটা ওনাদেরও কিন্তু চিন্তা করতে হবে, বেরিয়ে আসার সহজ উপায়। ওনারা যদি সেই প্রফিট ধরেই চিন্তায় বসে থাকেন, আরও ক্ষতি হবে, ওনাদের বেরিয়ে আসার চিন্তা করতে হবে। এবং সরকারকেও একটা সুযোগ করে দিতে হবে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে, যে এরা যাতে ফার্দার লোন পায়, সহজ শর্তে রিশিলিং করে দেওয়া, এগুলো অ্যারেঞ্জ করে দিতে হবে। জনাব ইশতিয়াক আহমেদ চৌধুরী, তাহলে আবাসন খাতের এই চক্র থেকে বেরোতে ব্যবসায়ীরা কতটুকু পর্যন্ত ক্ষতি স্বীকার করতে পারে? দেখেন, মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। উনি যেটা বললেন যে মাইন্ডসেটের ব্যাপার, কারণ আপনাকে বুঝতে হবে যে আপনি আজকে যেটা 1
কোটি কি 1 লক্ষ টাকা লস হচ্ছে বলে ধরে রাখতেছেন, এটার ইন্টারেস্ট কিন্তু আছে, ব্যাংক কিন্তু ইন্টারেস্ট চার্জ করতেছে এবং সেইটা লোড হচ্ছে। আপনাকে বুঝতে হবে যে আমি লস দিয়েও বেরিয়ে এসে যদি আমি আরও কিছু করতে পারি তাইলে আমার হয়তো আমি সার্ভাইভ করতে পারবো। আর কিন্তু আপনি যদি মনে করেন না আমি 5 বছর পরে এই মার্কেট উঠবে আমি তখন ছাড়বো, এই মাইন্ডসেটে থাকলে হবে না, মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। এবং ব্যাংকাররাও আমরা যারা ব্যাংকে হেল্পিং হ্যান্ড, আমরাও হেল্প করতে হবে। আমরা ক্লায়েন্টকে কীভাবে আমরা সার্ভাইভ, কীভাবে তাই রেস্কিউ করতে পারি, তাকে অন্য বিজনেস এসে করে অন্য বিজনেস থেকেও এইটা যদি সে ঠিক করে ফেলে ওইটাকে বাইর করতে পারে, তাও আমরা সেইভাবে আমরা তাদেরকে চেষ্টা করা উচিত। আর বাংলাদেশ ব্যাংকেরও আমরা সবাই মিলে যদি আমরা কিছু একটা ওদের জন্য একটা প্রোডাক্ট, উনি যেটা বললেন যে রিস্ট্রাকচারিং অথবা কিছু লং টার্ম এই ধরনের কোনো চিন্তা ভাবনা, এটা অনেক উপরের লেভেলের ব্যাপার, এগুলো যদি হয় দেন হয়তো এই আবাসিক যে আবাসন খাতে যে মন্দাভাব, যে টাকা আটকে গেছে, এটা হয়তো বেরিয়ে আসতে পারে। জি, কিন্তু আরেকটা আমি জাস্ট একটু বলি, যারা বায়ার তারাও চাইবে যে কত কমে জিনিসটা কিনতে পারি। এখানে গভর্নমেন্ট যেটা বললাম, গভর্নমেন্ট হেল্প করতে কীভাবে পারবে, স্ট্রাকচার, ডিউটি, সেল ট্যাক্স, বিভিন্ন ট্যাক্স যদি কিছুটা রিবেট দেয়, যে ঠিক আছে আপনি আগামী 2 বছর বা 3 বছর আপনি যদি কিনেন, আপনার আগে হয়তো ছিল এত টাকা ট্যাক্স বা এতটা সেল ট্যাক্স বা এতটা গেইন ট্যাক্স, ওখানে কমিয়ে দেওয়া হলো। রেজিস্ট্রেশন ফি যদি কমানো হয়, রেজিস্ট্রেশন ফি কমাতে পারে, বিভিন্ন জিনিসকে যদি কমিয়ে দেয় তখন দেখবেন খুব কুইকলি বেরিয়ে যাবে। জি, আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। যাওয়ার আগে আমি দুজনের কাছে 30 সেকেন্ড করে যাব। জনাব ইশতিয়াক আহমেদ চৌধুরী, আপনার কাছে যাচ্ছি প্রথমে 30 সেকেন্ড। আমি কোনো প্রশ্ন করলাম না, আমরা শেষ কথাগুলো শুনবো। না, আমি যেটা বলতে চাই যে বাংলাদেশে বর্তমানে যে ব্যাংকিং ব্যবস্থা, এটা কিন্তু অত্যন্ত ভালো পর্যায়ে আছে এবং আমরা এটাকে ধরে রাখতে হবে। এবং আমাদের যে উদ্দেশ্য ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং, সেইটা করার জন্য আমরা বিভিন্ন অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল হচ্ছে, আপনার এজেন্ট ব্যাংকিং হচ্ছে, মোবাইল ব্যাংকিং হচ্ছে, এইগুলো আরও বিস্তৃতি ঘটাতে হবে। আর আমরা আলোচনার প্রথম পর্যায়ে যেটা বলেছিলাম যে ইন্টারনেট ব্যাংকিংটাকে আরও পপুলার করতে হবে, সেইটা করে আমরা যে আধুনিক ব্যাংকিংয়ের এভরি ফ্যাসিলিটি যদি আমরা জনসাধারণকে দিতে পারি, তো তাহলে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার উন্নতি হবে, ভিজ অর্থনীতির উন্নতি হবে এবং আমাদের দেশও অনেক যে মিডিল ইনকাম কান্ট্রির যে আমাদের স্বপ্ন, সেটা আমরা অর্জন করতে পারব। জি, জনাব খন্দকার ফজলে রশিদ, আপনার জন্য 30 সেকেন্ড। দেখেন, আমাদের দেশে আগে কিছু বছর আগেও বলতো যে আমাদের দেশের পপুলেশন ইজ এ লায়াবিলিটি। অ্যাকচুয়ালি আপনি যদি যে দেশের লোক কম, আমি কিছুদিন আগে অস্ট্রেলিয়া দেখেছিলাম, ওদের টোটাল পপুলেশন, এত বড় মহাদেশ, তার পপুলেশন হচ্ছে 2.5 কোটি, লেস দেন 2.5 কোটি। আমাদের এই যে 16 কোটি পপুলেশন, যার 50% নারী, 50% মোর দেন 50% হচ্ছে নারী, এবং রিয়েল ওয়ার্কিং হ্যান্ড যদি চিন্তা করেন, আমরা কয়েকটা কন্টিনেন্টকে আমরা কিন্তু কভার করি। এই যে এত বড় পপুলেশন, এদিকে যদি প্রপার ব্যাংকিংয়ে আনা যায়, উই ক্যান মেক ট্রিমেন্ডাস প্রোগ্রেস উইদিন নো টাইম। নেক্সট 5 ইয়ার্সে বা 10 ইয়ার্সে দেখবেন আমাদের লোকের ছেলেরা আমাদের কোটা স্তরে সামাজিক বিভিন্ন যেভাবে পড়াশোনা আগাচ্ছে, যেভাবে ব্যাংকিংয়ে নিজেকে ইনক্লুড করছে। আগে শাইনেস যে ছিল সেটা এখন কিন্তু নাই। এখন আপনি ইভেন আমাদের শ্রমজীবী মানুষ যারা একদম নিচু স্তরের, তারাও কিন্তু এখন ব্যাংকিংয়ে যায়। তারাও এখন মোবাইল, আমি যতটা মোবাইল ইউজ না করতে পারি, আপনি আমার কাজের যে হেল্পিং হ্যান্ড, সেও কিন্তু টপ আপ করে টাকা পাঠায়, সেও টপ আপ করে টাকা নেয়, সেও ইন্টারনেটে মেসেজ দেয়, সেও বিভিন্ন SMS করছে। এই যে একটা আধুনিক প্রযুক্তির ব্যবহার, আমার মনে হয় আর জাস্ট ওয়েট ফর 5 to 10 ইয়ার্স, বাংলাদেশ আমাদের পৃথিবীর মানচিত্রে ইট ইজ ডেফিনেটলি, আই এম কনফিডেন্ট অ্যাবাউট ইট, we are going to make a big name in the whole entire economy of the world economy, that a strong position আসবে। জি, অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে আসার জন্য। প্রিমিয়ার ব্যাংকের CEO এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব খন্দকার ফজলে রশিদকে অনেক ধন্যবাদ। ট্রাস্ট ব্যাংকের CEO এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব ইশতিয়াক আহমেদ চৌধুরী, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করছি। যে দর্শক ফোন করেছিলেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ রইল। আগামীকাল একই সময়ে আবারও বিশ সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।